আমি আপনাদের এই আশ্বাস দেবার পারি যে বাংলাদেশ 4টে স্তম্ভের উপর চলবে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এর মধ্যে কোনো কিন্তু কিন্তু নাই, এর মধ্যে হাত লাগাতে পারবে না। এটা সোজাসুজি আমরা করব। আর আপনারা জানেন আমি সোজা মানুষ, সোজা কথা বলি, যা বলি যেটা বুঝি সেটা বলি এবং সেটা করি। এর মধ্যে আমি ভয় করি না কাউকে। গত কয়েক মাসের আন্দোলন এবং আন্দোলন পরবর্তী বিভিন্ন পরিস্থিতির ভেতর দিয়ে আসলে আমাদের বিভিন্ন গ্রুপ, মতবাদের গ্রুপ তৈরি হয়ে গেছে। যেমন ধরুন শেখ হাসিনার পতনকালীন সময়ে বা আওয়ামী লীগের পতনকালীন সময়ে অবশ্যই অধিকাংশ মানুষ যারা চেয়েছিলেন যে শেখ হাসিনার শাসনের অবসান হোক, তারা সমন্বয়কারীদের কোটা আন্দোলনটা যখন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয় তখন সেখানে সমর্থন দেয়। কিন্তু যেটা সমন্বয়কারীরা দাবি করার চেষ্টা করছে বা প্রকাশ করার চেষ্টা করছে বিভিন্ন গণমাধ্যমে, সেটা হচ্ছে তারাই শেখ হাসিনার পতন ঘটিয়েছে। কিন্তু শেখ হাসিনার বা আওয়ামী লীগের পতন অসম্ভব ছিল যদি সেই অগাস্টের আন্দোলন শেষ পর্যন্ত যদি গণজোয়ারে পরিণত না হতো। শেখ হাসিনার শাসন আমলের পতন আমিও চেয়েছিলাম বিভিন্ন কারণে, এবং পরবর্তীতে অর্থাৎ শেখ হাসিনার শাসনের অবসানের পরবর্তীতে সবচাইতে দ্রুত যারা বুঝতে পেরেছিলেন যে এই কোটা আন্দোলনকারীরা আসলে তারা স্বাধীনতার পক্ষে শক্তি নয়, এবং তারা মোটামুটি যারা কিনা স্বাধীনতা বিরোধী শক্তি অথবা যারা কিনা মৌলবাদী শক্তি, তাদের সাথে তাদের আতাতটি বেশি। তার ভিতরে আমি একজন। আমি বোধহয় সবচেয়ে প্রথম আমার জানা মতে, এবং আপনারা নিশ্চয়ই তার সাক্ষী, সেটা হচ্ছে যে এই আন্দোলনের পিছনে হিজবুত তাহরীরের একটি সংযোগ রয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার শাসন আমলে এমনকি জুলাইয়ের সময়েও অগাস্টের 5 তারিখ পর্যন্ত যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বা শেখ হাসিনার পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এই আন্দোলনকারীদের ভেতরে জামাত শিবির ঢুকে আছে, কিন্তু তারা কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। আমি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার সাথে এবং গ্রাসরুট নেতাদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু এই কথাটি স্বীকার করেন। এমনকি পুলিশের বড় বড় কর্মকর্তাদের সাথেও আমি কথা বলেছি যে এটা শেখ হাসিনার শাসনামলের একটি ফেইলার। তা হচ্ছে ডিবি বা সিআইডি বা ডিজিএফআই তারা কেউ হয় ইচ্ছা করে বা যে কোনো কারণেই হোক তাদের ফেইলারের কারণে তারা জনগণের সামনে বলতে পারেনি যে এই সমন্বয়কারীদের ভিতরে এরা 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 জামাত। আমরা সেই ইনফরমেশনটা পাইনি। নেভারদিলেস আমি তারপর থেকেই আন্দোলন শুরু করেছি যে এই কারণে যে এরা স্বাধীনতা বিরোধী শক্তিতে পরিণত হচ্ছে, তারা স্বাধীনতাকে গুরুত্ব দেয় না, 71-এর বিভিন্ন বিষয়কে তারা গুরুত্বই দেয় না, এবং তাদের বিভিন্ন প্রোগ্রামে আমি দেখছিলাম যে তারা আলটিমেটলি আমাদের 71-এর যে মূল বিষয়গুলো বা মূল প্রিন্সিপালস যেগুলো রয়ে গেছে সেটা হচ্ছে যেমন সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং আমাদের বাঙালি জাতীয়তাবোধ, এই কয়টির বিরুদ্ধে তারা যাচ্ছে। তাদের মূল কারণ হচ্ছে তারা আলটিমেটলি ভারতের ইস্যুকে কেন্দ্র করে হোক, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে হোক, তারা আসলে খেলাফতি একটি মুভমেন্টের দিকে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে ভারতকে কোণঠাসা করতে চায় পশ্চিমারা। এই বিষয়টিকে তারা কাজে লাগিয়ে অনেকটা পশ্চিমের সহায়তার মাধ্যমে তারা চাইছে যে তাদের এজেন্ডাকে সামনে নিয়ে যেতে, অনেকটা কার্টার এবং রেগান অ্যাডমিনিস্ট্রেশনের সেই 70-80 দশকের পলিসি তারা অনুসরণ করতে যাচ্ছে। সেই প্রেক্ষিতে অনেকগুলো চড়াই উতরাই আমরা দেখেছি। আমরা একটি সময় বুঝতে পারলাম, আমি আপনাদের বিভিন্ন সময় বলেছি যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনগুলো আস্তে আস্তে জামাত দখল করে নিচ্ছে, ব্যাংকিং সেক্টর, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব, এগুলো পুলিশ প্রশাসন, তারা এগুলো পেনেট্রেট করছে এবং অ্যাডমিনিস্ট্রেশন এগুলো দখল করে নিচ্ছে জামাত। এবং ডক্টর ইউনূস সরাসরি উনি বললেন যে উনি এই সমন্বয়কারী বা ছাত্রদের দ্বারা উনি নিয়োগপ্রাপ্ত। তাই যখন সমন্বয়কারীরা আসলে বিপাকে পড়বে, ডক্টর ইউনূস দ্যাট মিনস
বিপাকে পড়বেন, এতে কোনো সন্দেহ নেই। ডক্টর ইউনূসের বড় শক্তি হচ্ছে এই ছাত্ররা, জামাত এবং তাদের দোসররা, এবং অপরদিকে ছাত্রদের বড় শক্তি হচ্ছে ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূসের প্রতি মানুষের এখনো আসলে একটি সহমর্মিতা আছে, ওনার প্রতি এখনো রেসপেক্ট আছে, এবং ডক্টর ইউনূসের বড় শক্তি হচ্ছে পশ্চিমা দেশগুলো। তাই ডক্টর ইউনূসের পজিশনটা একটা স্টেবল। তো যে ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা হাঁটছি সেটা হচ্ছে ডক্টর ইউনূসের পতন হলে দেশের পরবর্তী মূল দায়িত্বে কে আসবেন সেটা কিন্তু এখনো নির্ধারিত হয়নি। সুতরাং সেটা একটি ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে যাচ্ছে। কারণ ডক্টর ইউনূসের মৃত্যু হলে, ওনার বয়স 85, উনি আল্লাহ ওনাকে নিয়ে যেতে পারে, তখন দেশের কি হবে? কন্টিনজেন্সি কোনো প্ল্যান নেই আমাদের। অপরদিকে এই সময় পরিক্রমায় আমরা অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরেও দেখেছি যে তাদের ভিতরে একটি সময় আস্তে আস্তে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যারা যেতে শুরু করেছে, তারাই আসলে এক সময় শেখ হাসিনার পতন চেয়েছে, এই সমন্বয়কারীদের সমর্থন করেছে, এবং পরবর্তীতে তারা এখন যেমন আসিফ নজরুলের বিরুদ্ধে অনেকে গেছে। অথচ আসিফ নজরুলের প্রথম থেকে আমি, আপনারা জানেন, আসিফ নজরুলের সপক্ষে আমি কোনোদিনও ছিলাম না। তাই আসিফ নজরুলের ব্যাপারে তারা এখন দেখছি তারাও আসলে উঠে পড়ে লেগেছে। কিন্তু এটার কারণটা কি? মূল কারণ হচ্ছে যে তারা দেখতে পাচ্ছে যে জামাত দুর্বল হতে বাধ্য সামনে। 31শে ডিসেম্বর তারা যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, সেই ঘোষণাপত্রের মূল উদ্দেশ্যই ছিল যে তারা আমাদের সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়। সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে কোনোরকম মুভমেন্ট করা, সেগুলি রাষ্ট্রদ্রোহিতার শামিল। এবং সেখানে আসলে কোনো অবস্থাতেই আমাদের বাংলাদেশের মূল রাজনৈতিক দলগুলো সমর্থন দেবে না। জাতীয় পার্টিকে তারা হুমকি ধামকি থ্রেট দিয়ে তারা অনেকটা কোণঠাসা করার চেষ্টা করেছে, তাদের অফিস আক্রমণ করেছে, এবং সেই সময়ও বিএনপি এটাকে ধিক্কার জানিয়েছিল। বিএনপি তো প্রশ্নই ওঠে না মুক্তিযোদ্ধার দল হিসেবে এই 4টি মূলনীতির বিরুদ্ধে যাবে, সুতরাং বিএনপি সমর্থন তারা পাচ্ছে না। মনে রাখতে হবে যে শেখ হাসিনার পতনের সময় বিএনপি কিন্তু একটি বড় ভূমিকা পালন করেছিল। তাই বিএনপি কিন্তু সরাসরি কোনো অবস্থাতেই এই 72 সংবিধানের বিরুদ্ধে যাবে না, যেটা কিন্তু সমন্বয়কারীরা 31শে ডিসেম্বরে প্ল্যান করেছিল। তাহলে বিএনপি সমর্থন নেই, জামাত সরাসরি 72 সংবিধানের বিরুদ্ধে যাবে না, এবং তাই জামাতও তাদের পাশে স্পষ্ট নেই। কিন্তু জামাত কিন্তু তাদেরকেই তাদের শক্তি মনে করতো, এবং জামাতকেও তারা তাদের ডিফেন্স হিসেবে কাজে লাগিয়েছিল। হাসনাত আবদুল্লাহ যখন হাসপাতালে নাটক করলো, তখনও জামাতের শফিকুর রহমান সেখানে গেছেন, এবং বিভিন্ন রকমের ইসলামিক গোষ্ঠীগুলো তারাও হাসনাত আবদুল্লাহর সাথে দেখা করেছে গিয়ে। এগুলিতে প্রকাশ পায় আসলে তাদের কে কার শক্তি। আর আওয়ামী লীগ তো প্রশ্নই ওঠে না 72 সংবিধানের বিরুদ্ধে যাওয়ায়। তাই ধীরে ধীরে এই সমন্বয়কারীরা এখন চরম আইসোলেটেড হয়ে গেছে। এই চরম আইসোলেটেড হচ্ছে ডেঞ্জারাস সিচুয়েশন, কারণ এখন তাদের বিরুদ্ধে সক্রিয়ভাবে বা ওপেনলি যদি কেউ আক্রমন বলুন, প্রতিঘাত বলুন চালায়, তাদের সপক্ষে কেউ আসবে না। কারণ এই ছাত্ররা, সমন্বয়কারীরা তাদের যে মরাল অ্যাপিল তারা হারিয়ে ফেলেছে। এই 72 সংবিধানটি ছিল দ্য লাস্ট নেইল ইন দেয়ার কফিন। এখন এখান থেকে রিভার্স করা কোনো মতেই সম্ভব না। সামনে আমরা যেটা দেখতে পাবো, আমি নিশ্চিত যে সমন্বয়কারীরা আরো কোণঠাসা হবে, তারা কোনো রকম প্রোগ্রাম করতে পারবে না, এবং তাদের যে হুমকি ধামকি, তারা তো হুমকি ধামকির উপর দিয়ে চলে আসছে। একেবারে অগাস্টের প্রথম থেকেই বিভিন্ন মিডিয়াতে গিয়ে থ্রেট দেওয়া, 15 মিনিটে ফেলে দেবে, শেখ হাসিনাকে তারা ফেলে দিয়েছে। বিভিন্ন হাসপাতালে যাওয়া, বিভিন্ন সরকারি অফিসে ঢুকে পড়া, সচিবালয়ে ঢুকে পড়া, সব বিষয়ে তারা শুধু থ্রেট, হুমকি, আলটিমেটাম, এই কালচার তারা শুরু করেছে, এবং সেই কালচার ছড়িয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রধান শিক্ষক এবং বিভিন্ন শিক্ষকদের চাকরি থেকে জোরপূর্বক অবসরে পাঠানো, বিভিন্ন সরকারি দপ্তরে ঢুকে থ্রেট দেওয়া, এবং এটা স্পাইরাল আকার হয়েছে। এবং শুধু এখন সমন্বয়কারীরা, যে কেউ ভিতরে একটি কালচার, যে কোনো গ্রুপের ভিতরে কালচার চলে আসছে। 15 দিনের আলটিমেটাম, 5 দিনের আলটিমেটাম, 48 ঘন্টার আলটিমেটাম। মানুষ এগুলি আর খাচ্ছে না, কারণ তারা এই আলটিমেটাম দিয়ে তারা আর কোনো রেজাল্ট আনতে পারবে না। এর মধ্যে সবচেয়ে বড় বিপাকে পড়ে গেছেন আসলে ডক্টর ইউনূস। এবং ডক্টর ইউনূস
বুঝে ফেলেছেন আশা করি যে সমন্বয়কারীর উপর নির্ভর করে যে শক্তির কথা ভাবতেন যে ওনাকে সমন্বয়কারীরা বসিয়েছে, সেটা যে ভুল বক্তব্য এবং সেখান থেকে যে তাকে আস্তে আস্তে সরে আসতে হবে এবং আলটিমেটলি যে একটা ন্যাশনাল গভর্নমেন্টে যেতে হবে এবং যদি সংবিধান বাতিল নয় সাসপেন্ডও যদি করা হয়, সাসপেন্ড করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, সংবিধানকে সাসপেন্ড করে ডিরেকশন দিতে হয়, তাহলে একটা ন্যাশনাল গভর্নমেন্ট লাগবে এবং বর্তমানে যে ডক্টর ইউনূসের অধীনে যে সকল উপদেষ্টারা আছে এদের ব্যাপক পরিবর্তন আনতে হবে, বিভিন্ন দল থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটি ন্যাশনাল গভর্নমেন্ট করা ছাড়া আর কোনো উপায় নেই এবং সমন্বয়কারীদের থেকে আস্তে আস্তে সরে আসতে হবে। আমরা আর্মিরও অ্যাকশন দেখতে পাবো সমন্বয়কারীদের বিরুদ্ধে স্লোলি, এবং সেই ক্ষেত্রে সমন্বয়কারী আর কিছুই করতে পারবে না, কারণ তারা জনগণকে ডাকলে আর জনগণকে তাদের পাশে পাবে না, রাজনৈতিক দলগুলো তাদের পাশে তারা পাবে না, জাতীয় পার্টিকে পাবে না, বিএনপিকে পাবে না, আওয়ামী লীগকে পাবে না, এমনকি জামাতে ইসলামীও ওপেনলি তাদের পক্ষে এখন আসবে না। সেই ক্ষেত্রে যা ঘটার কথা চল তাই ঘটছে। আমি আপনাদের বলেছি একটা সময় আসবে যখন সমন্বয়কারীরা পালানোরও জায়গা পাবে না, এবং এখন তারা শুধু কমপ্লেন করছে তাদের গাড়ি বহর একাধিকবার অ্যাটাক হয়েছে, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, এগুলি কি রহস্য বহন করে, তাদের অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে বা ডিসেবল হয়ে গেছে। দেখেন, তাই তো আলটিমেটাম দিত, এই হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, এইটা করেঙ্গা, সেটা করেঙ্গা। তাহলে তাই যদি হয় তাহলে এটা তো ইনফ্যাক্ট ডিফ্যাক্টো যুদ্ধ ঘোষণা, এবং তারা যদি এটা করে থাকে তাহলে আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপি তারা যখন তাদের বিরুদ্ধে এখন চলে গেছে, তাদের অ্যাকাউন্ট হ্যাক করা, তাদের সঙ্গে পাংখা নেয়া বিভিন্নভাবে, তাদেরকে বিভিন্ন জায়গায় মারামারির সম্মুখীন হতে দেখা, এগুলি বোধহয় এখন খুব স্বাভাবিক হয়ে যাবে এবং সমন্বয়কারীদের সেই সময়টি খুব সামনে ঘনিয়ে এসছে, যা আমি আপনাদেরকে অগাস্ট মাসের প্রথম সপ্তাহে বলেছিলাম, তারা পালানোর জায়গা পাবে না এবং ডক্টর ইউনূস ধীরে ধীরে তাদের কাছে সরে আসবেন। এবং সেনাবাহিনী প্রধান উনি খালেদা জিয়ার সাথে উনি সস্ট্রিক দেখা করা মানে বোঝানো যাচ্ছে যে সেনাবাহিনীর প্রধান বিএনপিকে নিশ্চিতভাবে পরবর্তী গভর্নমেন্ট হিসেবে দেখছে, এবং বিএনপি তো আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারটি কখনো চাইনি। পরিশোধন হোক আওয়ামী লীগের, এটা আমরা সবাই চাই, বিএনপিরও পরিশোধন প্রয়োজন আছে এবং ভুল করেছে আওয়ামী লীগ অনেক। আমি আশা করি আওয়ামী লীগও তাদের ভুল বুঝেছে এবং বিএনপিরও বোঝা উচিত, না হয় বিএনপি সরকারে এলে তাদের পরিণতি এরকম হবে না, এটা বলা যাবে না। আশা করি আমরা বর্তমান সরকারকে ধীরে ধীরে এই সমন্বয়কারীদের কাছ থেকে সরে আসতে দেখবো এবং সমন্বয়কারীদের পরিণতি অত্যন্ত খারাপ হবে এবং তাদের মূল যে ড্রাইভিং ফোর্স সেটা হচ্ছে অনলাইন, এবং অনলাইন অফ করে দিলে তাদের অবস্থা এত খারাপ হয়ে যাবে যে তারা কোঅর্ডিনেট করতে পারবে না কোনো কিছু, কারণ অন্যান্য রাজনৈতিক দলের মতো তাদের সারা বাংলাদেশ ব্যাপী তাদের নেটওয়ার্ক স্ট্রং হতে বা রাজনৈতিক দলগুলো স্ট্রং হতে আগামী 10 থেকে 15 বছর লাগবে একটি অবস্থানে যেতে এবং জাতীয় পার্টির মতো অবস্থায় যেতে। স্টুডেন্ট ইউনিভার্সিটি থাকলে মাস মুভমেন্ট করা যায়, কিন্তু এটা বেশি দিন ধরে রাখা যায় না। ছাত্র আন্দোলন বেশি দিন ধরে রাখা যায় না, এবং ছাত্র আন্দোলন থেকে একেবারে বেরিয়ে এসে একটি রাজনৈতিক দল করা বাংলাদেশে এত সহজ নয়।